প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করছি নতুন একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে কমিউনিকেশন মডেল, বিশেষ করে যোগাযোগের মডেল। তো যোগাযোগের মডেল সম্পর্কিত আলোচনায় আমাদের ক্লাসটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করব। আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে যে যোগাযোগের মডেল কি এবং এই মডেলের যে ফাংশন বা কাজগুলো কি, বা যোগাযোগের মডেলগুলো কি কাজ করে, সেই কাজগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা যোগাযোগবিদ যারা রয়েছেন তাদের যে মডেলগুলো প্রদান করেছেন সেই মডেলগুলোর আলোচনা, সমালোচনা বা সেই প্রক্রিয়াগুলো বা মডেলগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। সো আমরা আজকে আর দেরি করছি না, আমরা চলে যেতে চাচ্ছি সরাসরি আমাদের আলোচনায়। আলোচনার শুরুতেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যোগাযোগ, তোমরা জানো যে এটা স্ট্যাটিক কোনো প্রসেস নয়, যোগাযোগ হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। তো আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যোগাযোগের মডেল, সেটার শুরুতেই একটু আলোচনা করতে চাই এই বিষয় নিয়ে যে আমরা জানি যোগাযোগ একটা প্রক্রিয়া এবং এটা একটা চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া আসলে শুরু আছে কিন্তু শেষ আছে কিনা সেটা আমরা জানি না। আমরা দেখি যে যোগাযোগের আসলে শেষ নেই, এটা প্রতিনিয়ত চলছে। এবং আমরা এর আগেও কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি যে প্রতিটি যোগাযোগ যে ক্ষেত্র বা যোগাযোগের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো ডিফারেন্ট। যেমন আজকে আমরা আলোচনা করছি যোগাযোগের মডেল নিয়ে। তোমরা জানো তোমাদের সিনিয়র যে ব্যাচ, ধরো 48 ব্যাচ, তাদের সঙ্গে কিন্তু আমি যোগাযোগের মডেল নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেই যোগাযোগের পরিস্থিতি এবং আজকের যোগাযোগের পরিস্থিতি সেটা ডিফারেন্ট। সেই ক্লাস এবং আজকের ক্লাস এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ক্লাস। কেন আলাদা বলছি? কারণ এর ভিতরে আমরা জানি অনেক কিছু পরিবর্তিত হয়েছে। সেই একটি বছর পরে হয়তো আমাদের বয়স বেড়েছে, সময় বেড়েছে। আমরা এর আগের যে ক্লাসটি ছিল সেটি আমরা ক্লাসরুমে করেছিলাম, আর এবারে ক্লাসটি আমরা আসলে অনলাইনে করছি। তো সব কিছু মিলিয়ে আমরা বলবো যে ওই যোগাযোগের পরিস্থিতি প্রত্যেকটি যোগাযোগের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, ভিন্ন ভিন্ন হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে যোগাযোগ হচ্ছে চলমান একটি প্রক্রিয়া এবং প্রতিটি যোগাযোগই আলাদা। আজকে তোমাদের যাদের সাথে কথা হচ্ছে, হয়তো গত ক্লাসে যাদের সাথে কথা হয়েছিল বা যেভাবে ক্লাসটি হয়েছিল, আজকে সেই পরিস্থিতি নাই। এমনকি দেখা যাচ্ছে আমাদের লাইট, আমাদের ইন্টারনেট কানেকশন, হ্যাঁ, আমাদের আলো, হ্যাঁ, আমাদের হচ্ছে বায়ু, সবকিছু কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। এমনকি আমাদের বয়সও সবারই কম বেশি কিন্তু বেড়েছে, তাই না? প্রতিটা সেকেন্ডেই আমাদের বা প্রতিটি মুহূর্তে আমাদের বয়স কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা যেটা বলতেছি যোগাযোগ একটা চলমান প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার যেহেতু শুরু আছে কিন্তু শেষ আসলে নেই। সেই অর্থে চিন্তা করলে আমরা যেটা করি, পরিস্থিতি হয়তো আলাদা হতে পারে, যোগাযোগ আলাদা হতে পারে, কিন্তু প্রতিটি পরিস্থিতিতেই আমরা খুঁজে বের করার চেষ্টা করি কিছু নির্দিষ্ট উপাদান রয়েছে যোগাযোগে। যেমন যোগাযোগের আমরা আগে পড়েছি কিছু উপাদানের ভিতরে, যেমন তোমরা জানতে পারবে যে যোগাযোগের সোর্স, রিসিভার, হ্যাঁ, তারপর হচ্ছে যোগাযোগের যে নয়েজ বা যোগাযোগের যে মিডিয়াম, হ্যাঁ, সেই কনটেক্সট বা সেখানে যে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা দেখব। সো দেখা যাচ্ছে এই পরিস্থিতিগুলোর ক্ষেত্রে উপাদানগুলো কিন্তু খুবই একই রকম থাকে। সো এই যোগাযোগের উপাদানগুলো যে একই রকম থাকে সেটাকে আমরা আসলে একটি শেপ দেওয়ার জন্য বা একটি কাঠামোয় নিয়ে আসার জন্য আমরা মডেল বা মডেলকে খুঁজে বের করার চেষ্টা করি বা নতুন নতুন মডেলের অবতারণা করি। তো সেটা একটা জায়গা। আরেকটা জিনিস যদি আমরা বলি, আসলে মডেল বলতে আমরা কি বুঝি সাধারণ অর্থে। সাধারণ অর্থে আমরা যদি মডেল কে নিয়ে চিন্তা করার চেষ্টা করি বা মডেল কি সেটা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, তাহলে আমাদের প্রথমে বলবো যে মডেল আসলে কোনো কিছুর আদর্শ একটা প্রতিলিপি বা কোনো কিছুর একটা সদৃশ্য একটা কোনো বিষয় বা ঘটনা, সদৃশ্য যে ঘটনা সেটাকেই তুলে ধরে, বা সদৃশ্য কোনো বস্তুকে তুলে ধরে, বা সদৃশ্য কোনো কাঠামোকে তুলে ধরে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সাধারণ অর্থে আমরা মডেল বলতে যেটা বুঝি। আবার একইভাবে চিন্তা করো যে মডেল ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমরা মডেল বলতে যারা কম্পিউটার প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে বা মোবাইল প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে, তাদের কাছে মডেল বলতে ওই ফোনের একটা মডেল হতে পারে বা ল্যাপটপের একটা নির্দিষ্ট মডেল হতে পারে। আবার যারা স্থপতি বা যারা প্রকৌশলী, তাদের কাছে মডেল বলতে যারা পদ্মা সেতুর প্রকৌশলী যারা, তাদের কাছে কিন্তু পদ্মা সেতুর যে তৈরির যে কাঠামোটা সেটাই হচ্ছে তাদের কাছে মডেল। আবার যারা ধরো শিল্পী, চিত্রশিল্পী, তাদের কাছে মডেল বলতে তারা কি বোঝে? চিত্রশিল্পীর কাছে যে বিষয়টাকে দেখে বা যে ব্যক্তিকে দেখে বা যে বস্তুকে দেখে তারা ওইটার প্রতিকৃতি অঙ্কন করছে, সেটাই হচ্ছে তার কাছে মডেল। আবার দেখো যারা বিজ্ঞাপন তৈরি করেন, তাদেরকে আমরা কি করি, তাদের বিজ্ঞাপনে যারা রয়েছেন, যারা বিজ্ঞাপনের বিষয়গুলোকে তুলে ধরছেন, তাদেরকে আমরা বলছি ওই বিজ্ঞাপনের মডেল।
সো নানা মানুষের কাছে নানাভাবে আসলে মডেলটা উপস্থাপিত হয়। কিন্তু যোগাযোগের ক্ষেত্রেও মানে আমাদের যে যোগাযোগের যে স্টাডি বা আমাদের যোগাযোগের যে গবেষণা বা যোগাযোগের ক্ষেত্রগুলো নিয়ে যে আমাদের আলোচনা, সেক্ষেত্রেও কিন্তু কিছু মডেল রয়েছে। এই মডেলগুলো আসলে কি আমি একটু আগেও আলোচনা করেছি, এখনো সেটাই বলছি যে এই যোগাযোগের মডেলগুলো হচ্ছে সেটাই যেখানে বেসিক্যালি হচ্ছে যোগাযোগের উপাদানগুলো কিভাবে কাজ করছে, একটি উপাদানের সঙ্গে আরেকটি উপাদান কিভাবে সম্পৃক্ত, এবং একটি উপাদানের সঙ্গে আরেকটি উপাদানের যে সম্পৃক্ততা সংশ্লিষ্টতা বা কি ধরনের সমস্যা এই যোগাযোগ ক্ষেত্রে রয়েছে, সেটা যখন তুলে ধরা হয় সেই কাঠামোটাই হচ্ছে যোগাযোগের মডেল। তো আমরা এখন যদি যোগাযোগের মডেল নিয়ে একটা সুনির্দিষ্ট সংজ্ঞা বা মডেল সংক্রান্ত একটা সুনির্দিষ্ট সংজ্ঞা সেটা দেখার চেষ্টা করি। তোমরা এখানে খেয়াল করো, আমরা এখানে দুজন ব্যক্তির কথা বলা হয়েছে, একজন হচ্ছেন কেনেথ কে সেরেনো এবং এডওয়ার্ড এম বোডাকেন। ওনারা ওনাদের যে বইটি ট্রান্সফার আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান কমিউনিকেশন, এই বইয়ে ওনারা মডেলকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন: এ মডেল ইজ এ মিনস ফর শোয়িং হোয়াট ইজ ফান্ডামেন্টাল টু দ্য প্রসেস আন্ডার স্টাডি। তো আমরা যদি এই মডেলটাকে বা এই মডেলের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাকে যদি আরেকটু ক্লারিফাই করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আসলে বলা হচ্ছে যে প্রক্রিয়ায় যা মৌলিক তা দেখানোর বা বোঝানোর উপায় হচ্ছে মডেল। প্রক্রিয়া বলতে আমরা এটা আগে বলেছিলাম যে যোগাযোগ একটা প্রক্রিয়া। এর আগে কিন্তু আমরা যোগাযোগের সংজ্ঞায় সে সময় আলোচনা করেছিলাম যে যোগাযোগ একটি প্রক্রিয়া। তো এখানে বলা হচ্ছে প্রক্রিয়ায় যা কিছু মৌলিক সেই বিষয়টাকে তুলে ধরাই হচ্ছে মডেল। তো এইখানে আমরা যদি বলি যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক বিষয়গুলো কি, যেমন আমরা কিন্তু ওইখানে পেয়েছিলাম সোর্স, রিসিভার, এই শব্দ দুটো আমরা একটি সংজ্ঞার ভিতরে পেয়েছিলাম। তো এছাড়াও আমরা আরো কিছু উপাদানের কথা বলবো যে উপাদানগুলো আমাদের যোগাযোগের ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকে। যদিও আমাদের এলিমেন্টস অফ কমিউনিকেশন নামে একটা টপিক থাকবে, সেখানে আমরা দৃষ্টিপাত করব যে যোগাযোগের ক্ষেত্রে কি কি উপাদান আসলে অন্তর্ভুক্ত থাকে। সো এইখানে এই সংজ্ঞাটি দিয়ে এটাই বোঝানো হয়েছে যে মডেল হচ্ছে সেই বিষয় যেখানে প্রক্রিয়ায় যা কিছু একেবারেই মৌলিক এবং একদম বলা যায় যে বেসিক যে বিষয়গুলো যোগাযোগে অন্তর্ভুক্ত থাকে বা এই প্রক্রিয়ায় যোগাযোগের প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে, সেইগুলো তুলে ধরাই হচ্ছে যোগাযোগের মডেল। বা সেটাকে আমরা মানে শুধু মডেলও বলতে পারি, যে কোনো কিছুর মডেলও বলতে পারি। যেমন পদ্মা সেতুতে কি কি থাকবে, কতগুলো পিলার থাকবে, সেটার দূরত্ব কতটুকু হবে, সেখানে কি কি লাইন থাকবে, হ্যাঁ, বা মানে কিভাবে তারা হচ্ছে কতটা দূরত্বে পিলারগুলো থাকবে, এই সবগুলো বিষয় কিন্তু আসলে ওই যে মডেলটি তারা তৈরি করেছে সেই মডেলের ভিতরে থাকে। ঠিক একইভাবে যখন আমরা যোগাযোগ করছি, যেমন যখন আমাদের সরাসরি যোগাযোগ হয়, তোমার একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধুর যোগাযোগ হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি যখন তাকে কিছু জিজ্ঞাসা করছো, কোনো প্রশ্ন করেছো, সেক্ষেত্রে তুমি সোর্স। আবার সে যখন কোনো উত্তর দিচ্ছে, সেটা হচ্ছে সে রিসিভার, বা সে আবার উত্তর দেওয়ার সময় সে কিন্তু সোর্স হয়ে যাচ্ছে। আবার এছাড়া আমরা বলেছি এখানে কিছু মিডিয়াম থাকে। মিডিয়ামটা যেমন ইয়ারের মাধ্যমে হতে পারে, যদি আমরা মোবাইলে কথা বলি তাহলে মোবাইল একটা মিডিয়াম হতে পারে। আবার এখানে আমরা বলেছিলাম অনেকগুলো নয়েজ থাকতে পারে, যেমন তুমি যখন সরাসরি কথা বলছো তখন যদি অনেক শব্দ থাকে, তাহলে শব্দটা হচ্ছে একটা নয়েজ। সো এরকম অনেক ধরনের নয়েজ থাকতে পারে। আবার আমরা বলেছিলাম যে কনটেক্সটও মানে আমাদের যে কমিউনিকেশনের একটা অন্যতম উপাদান। যেমন তোমরা এখন যারা মাঠে রয়েছো, তোমাদের যে যোগাযোগটা হচ্ছে, তোমরা যখন ক্লাসরুমে থাকবে সেই ক্লাসরুমের যোগাযোগটা কিন্তু একই রকম হয় না। হ্যাঁ, তোমাদের শিক্ষকদের সঙ্গে যখন বাইরে দেখা হবে তখন যে ধরনের যোগাযোগ হবে, তোমাদের শিক্ষকদের সঙ্গে যখন ক্লাসরুমে দেখা হবে, ফর্মাল কোনো জায়গায় দেখা হবে, তখনকার যোগাযোগটা একই রকম থাকে না। সো এই অনেকগুলো উপাদান, সেগুলো কিন্তু প্রত্যেকটি যোগাযোগের ক্ষেত্রেই মৌলিক এবং অবশ্যই উপস্থিত থাকে। সেই জন্য আমরা বলছি তোমরা যেখানে যোগাযোগ হোক, কিছু বিষয় মৌলিক থাকে, কিছু বিষয় বেসিক থাকে। সেই বেসিক বিষয়গুলোকেই আমরা বলছি এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা, এবং সেই অন্তর্ভুক্ত করার বিষয়টি হচ্ছে মডেল। তার মানে আমরা সংক্ষিপ্তভাবে এটাই বলছি এই সংজ্ঞার প্রেক্ষিতে যে প্রক্রিয়ায় যা কিছু মৌলিক সেটাকেই তুলে ধরা, সেটাকে উপস্থাপন করাই হচ্ছে একটা মডেল। ওকে, এটা হচ্ছে কেনেথ কে সেরেনো এবং এডওয়ার্ড এম বোডাকেন তাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটির একটি আলোচনা। এখন আমরা আরেকটি সংজ্ঞা দেখার চেষ্টা করি। আমি আবারও পড়ছি। সি ডেভিড মর্টেনসন said, a model is a systematic representation of an object or event in idealized and abstract form. তোমরা এখানে দেখো যে বাংলা অনুবাদ করলে যেটা আসবে
যে মডেল হচ্ছে আদর্শ ও বিমূর্ত রূপে কোনো বস্তু বা ঘটনার নিয়মতান্ত্রিক প্রতিরূপ। এখানে বলেছি মডেল ইজ সিস্টেমেটিক রিপ্রেজেন্টেশন, এটা হচ্ছে একটা পদ্ধতিগত উপস্থাপন। এবং সেটা কিসের উপস্থাপন? অফ অ্যান অবজেক্ট অর ইভেন্ট, মানে কোনো একটা বস্তু বা কোনো ঘটনা বা কোনো বিষয়ের সেটা উপস্থাপন ইন আইডিয়ালাইজড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ফর্ম। এটা হচ্ছে একটা আদর্শিক বা আদর্শগত জায়গা বা আদর্শগতভাবে উপস্থাপন, অথবা অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত, যেটা আমরা ধরতে পারি না, যেটা আমরা ধরা ছোঁয়ার বাইরে। কারণ এই মডেলটাকে কিন্তু আসলে ওইভাবে ছোঁয়া যায় না। যেমন আমরা বলছি যোগাযোগের সোর্স আছে, রিসিভার আছে, কিন্তু সোর্স রিসিভারকে আমরা যখন মডেলে উপস্থাপন করছি তখন বিষয়টা এরকমই, যেটা আসলে হচ্ছে একটা বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট ভাবেই উপস্থাপিত হচ্ছে। যেমন আমরা তো জানি না কখন কোথায় কার কিভাবে যোগাযোগ হচ্ছে, সেই প্রত্যেকটি অবস্থায় কিন্তু তুলে ধরা মডেলে সম্ভব না। মডেল একটা হচ্ছে বেসিক বিষয়কে তুলে ধরে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ধরো অবস্থান, সেটা আমরা গুগল ম্যাপে দেখতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত। এই যে গুগল ম্যাপে তার যে আকৃতি বা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সীমানার আকৃতি, সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো সেটা হচ্ছে এক ধরনের মডেল। এখানে কিছু বেসিক বিষয় আমরা বলেছি থাকে, সেই বেসিক বিষয়গুলো আসলে এই সংজ্ঞায় বা হচ্ছে এই মডেলে তুলে ধরা হয়। তো এটাই স্বাভাবিক। তো আমরা আলোচনা করেছিলাম যে আমাদের অনেকগুলো বিষয় সাধারণত থাকে, অনেকগুলো বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। তো সেই বিষয়গুলোকে যদি আমরা উপস্থাপন করতে চাই বা সেই বিষয়গুলোকে যদি আমরা বোঝাতে চাই, তাহলে মডেল খুবই গুরুত্বপূর্ণ। যেমন যোগাযোগের ক্ষেত্রে তো অবশ্যই যোগাযোগকে বুঝতে হলে, যোগাযোগকে জানতে হলে এবং যোগাযোগ সম্পর্কিত অধিকতর কোনো ধরনের অনুসন্ধান বা গবেষণা বা নতুন কিছু বের করতে হলে আমাদের এই মডেলগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। সো আমি বলবো যে আমরা আজকের ক্লাসে এতটুকুই জানবো যে যোগাযোগের মডেল কি এবং মডেলের কাজ কি, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা এক একজন মনীষীর তাদের প্রদত্ত যে মডেলগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করব, তাদের প্রক্রিয়াগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং সেই প্রক্রিয়ার সুবিধা অসুবিধা, দুর্বল দিক সবল দিক, সেগুলো আমরা তুলে ধরব। তো এটা ছিল হচ্ছে যোগাযোগের মডেল কি বা মডেল কি সেই সংক্রান্ত আলোচনা। এখন এই দুইটি সংজ্ঞা থেকে যেটা করতে হবে, আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে নিজের মতো করে যোগাযোগকে বা যোগাযোগের মডেলকে সংজ্ঞায়িত করা। তো যোগাযোগের মডেল কি সেই সংজ্ঞায়নটা আবার আমাকে বুঝে নিজের মতো করে দেওয়ার চেষ্টা করতে হবে। তো এই আলোচনা এই পর্যন্ত হচ্ছে শুধু মডেল কি সেই সংক্রান্ত আলোচনা। আজকের আলোচনার যে দ্বিতীয় অংশটি, সেটা হচ্ছে ফাংশনস অফ মডেল। বেসিক্যালি হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে যোগাযোগের যে মডেল, সেই মডেলের ফাংশনগুলো কি, কাজগুলো কি। তো আমরা যদি একটু চিন্তা করি যে একজন ড্রাইভার যিনি ধরো গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালানোর সময় উনি কিন্তু খেয়াল করেন যে রাস্তার অনেকগুলো চিহ্ন থাকে, তাই না? সেইখানে কোথায় বাঁক আছে, কোন দিকে বাঁক আছে, হ্যাঁ, কোথায় জেব্রা ক্রসিং আছে, এই কোন লাইনটা কতটুকু রয়েছে, ডিভাইডার রয়েছে কোথায়, এই সব কিছু দেখেই কিন্তু কি হয়, উনি ওনার গাড়িটাকে সুন্দরভাবে চালাতে পারেন। সো একইভাবে আমরা যদি কমিউনিকেশন সম্পর্কে জানতে চাই, যোগাযোগ সম্পর্কে জানতে চাই বা বুঝতে চাই, তাহলে যোগাযোগের মডেলগুলো আমাদেরকে এই ধরনের দিক নির্দেশনা দিতে পারে। তো আমরা এখন দেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে যোগাযোগের যে ফাংশনগুলো আছে মডেলের, সেই ফাংশনগুলো কি কি। দেখো আমরা এখানে আলোচনা করছি এখন ফাংশনস অফ মডেল। সেক্ষেত্রে জর্জ গার্ডনার উনি যোগাযোগের মডেলের 4টি ফাংশনের কথা বলেছেন। এর ভিতরে প্রথম ফাংশনটি হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল ফাংশন, দ্বিতীয় যে ফাংশনটি সেটা হচ্ছে হিউরিস্টিক ফাংশন, তৃতীয় যে ফাংশনটি সেটা হচ্ছে হাইপোথিসিস ফাংশন, চতুর্থ যে ফাংশন সেটা হচ্ছে মেজারমেন্ট ফাংশন। আমরা যোগাযোগের যে মডেল, সেই মডেলগুলোর ফাংশনের ক্ষেত্রে 4টি ফাংশন আমরা দেখলাম। এই ফাংশনগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করছি। বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আমি যেটা বলব, প্রথম যে কাজটি সেটা বলা হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল ফাংশন। অর্গানাইজেশনাল ফাংশন বলতে এটাকেই বোঝাচ্ছে যে আমাদের যে উপাদানগুলো থাকে প্রতিটি মডেলের ক্ষেত্রে, সেই উপাদানগুলোর ভিতরে একটি উপাদানের সঙ্গে আরেকটি উপাদানের সম্পৃক্ততা কতটুকু, কিভাবে তারা একটির সঙ্গে আরেকটি উপাদান সম্পৃক্ত বা কিভাবে তারা কাজ করছে, সেই বিষয়গুলো আসলে মডেল উপস্থাপন করে। যেমন আমরা বলছি যে আমাদের যোগাযোগের ক্ষেত্রে সোর্স আছে, রিসিভার রয়েছে, মাঝখানে আমাদের প্রবাহী পথ বা মিডিয়াম রয়েছে বা চ্যানেল রয়েছে। আমাদের এইখানে চ্যানেলের পাশাপাশি নয়েজ আছে, নয়েজ আমাদেরকে ডিস্টার্ব করে, হ্যাঁ। এছাড়া হচ্ছে আমাদের এনকোডার আছে, ডিকোডার আছে।
হ্যাঁ, এছাড়া আমরা বলছি যে একটা কনটেক্সট রয়েছে, সেই কনটেক্সটে এই যোগাযোগগুলো সংগঠিত হচ্ছে। সো এই উপাদানগুলো একটির সাথে আরেকটি কিভাবে সম্পৃক্ত সেটা কিন্তু আমাদেরকে বুঝতে সহযোগিতা করে মডেলের মাধ্যমে আমরা এই সাংগঠনিক কাঠামোটি বোঝার সহজভাবেই বুঝতে পারি বা বোঝার ক্ষেত্রে আমাদের সহজলভ্যতা তৈরি করে দেয়। তো এটা হচ্ছে মডেলের অন্যতম একটি কাজ, যে কাজের মাধ্যমে যে যোগাযোগকে বোঝার জন্য এবং যোগাযোগের উপাদানগুলোর যে সম্পৃক্ততা সেটা বোঝার জন্য আমাদেরকে সহযোগিতা করে। আমি এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে ফাংশনটি যোগাযোগের, সে ফাংশন নিয়ে আলোচনা করছি। আমাদের দ্বিতীয় ফাংশনটির ক্ষেত্রে আমরা বলছিলাম এটা হচ্ছে হিউরিস্টিক ফাংশন। বেসিক্যালি হচ্ছে অনুসন্ধানমূলক যে কাজ। গবেষণার মাধ্যমে আসলে কিন্তু আজকে যোগাযোগ, আমি বলেছি আগেও যে যোগাযোগ আমাদের একটা আলোচনার বিষয়, তোমাদের একটা কোর্সের বিষয় হয়েছে যোগাযোগ। একটা ডিপার্টমেন্ট, অনেক সময় ডিপার্টমেন্ট রয়েছে যোগাযোগের, অনেক সময় একটা মানে শুধু ডিপার্টমেন্ট না, অনেক সময় দেখা যাচ্ছে যোগাযোগ একটা অনুষদেও পরিণত হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, এই যে বড় জায়গাটিতে আজকে এসে যোগাযোগ দাঁড়িয়েছে, যোগাযোগকে পড়ালেখার অংশ হিসেবে দাঁড়িয়েছে, এর পিছনের অন্যতম কারণ কিন্তু গবেষণা। যদি বারবার গবেষণা করা হয়, গবেষণার ভিতর দিয়ে কেবল এটা সামনের দিকে বা আমাদের কাছে ধরা দেয়। তো সেই জায়গায় বলা হচ্ছে যে মডেল যদি আমরা থাকে, যোগাযোগের একটি মডেল আমরা যদি পাই, তাহলে ওই মডেল থেকে আমরা গবেষণা করে সেখানে কি কি উপাদান রয়েছে, সেই মডেলে কিভাবে কাজ করে, সেটা যদি আমরা গবেষণা করতে পারি, সেটা যদি আমরা পরীক্ষা করতে পারি, এবং সেটা পরীক্ষার মাধ্যমে কি হয়, নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হতে পারে, নতুন নতুন উপাদান সেখান থেকে আমরা বের করতে পারি, নতুন নতুন সমস্যা সেখানে আমরা যদি খুঁজে পাই সেটা বের করতে পারি। আবার এমন হতে পারে হিডেন অনেকগুলো বিষয় থাকতে পারে, লুকায়িত অনেক বিষয় থাকে, সেটা গবেষণার মাধ্যমে বা এই অনুসন্ধানের মাধ্যমে কেবল বের করা সম্ভব। হ্যাঁ, দেখা যাচ্ছে আমরা জানি যে নয়েজ রয়েছে, কিন্তু কি কি ধরনের নয়েজ কাজ করে, নয়েজগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি, কি কি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তারপর আমরা বলেছি যে যোগাযোগের কনটেক্সট রয়েছে। এই কনটেক্সট দেখবে যে আমরা যখন মডেলগুলো নিয়ে আলোচনা করব, সব মডেলে আমরা এই কনটেক্সটটা পাবো না, কিন্তু কনটেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে প্রথম দিকের মডেল হয়তো কনটেক্সট নেই, পরবর্তী সময়ে যে মডেলগুলো আছে সেখানে আমরা দেখবো যে যোগাযোগের কনটেক্সটকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। এর প্রধান কারণই হচ্ছে যে যোগাযোগের ক্ষেত্রে যে কনটেক্সট থাকে, কনটেক্সটের উপর ডিপেন্ড করার সময় যোগাযোগ চেঞ্জ হয়ে যায়। আমরা এই জন্যই বলেছিলাম যে একটা ফর্মাল জায়গায়, যেমন আমাদের ক্লাসরুমের যে যোগাযোগ সেটা, এবং যদি আমরা ক্লাসরুমের বাইরে যে যোগাযোগ, ইনফর্মাল যোগাযোগ, সেইখানে আমাদের যোগাযোগের পরিস্থিতির কারণেই এটা কিন্তু আলাদা হয়ে যায়। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের কথা, সেগুলো খুবই ইনফর্মাল হয় বাইরে। আবার ক্লাসরুমে আমরা দেখা যায় আমরা খুব ফর্মালি কথা বলার চেষ্টা করি। তো সেই জন্যই বলা হচ্ছে যে হিউরিস্টিক যে ফাংশন, অনুসন্ধানের মাধ্যমে আসলে নতুন নতুন মডেল সৃষ্টি হয়। একটি মডেল থেকে আরেকটি মডেল সৃষ্টি হতে পারে। আমরা সারা জীবন সবসময় যে একটি মডেলে আবদ্ধ থাকবো সেটা নয়। এই জন্য আমরা বলছি যোগাযোগের একাধিক মডেল আছে। হ্যাঁ, প্রতিটি ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। সো এটা হচ্ছে মডেলের আরেকটা অন্যতম কাজ, যে যোগাযোগ সম্পর্কিত বা অন্য যে সকল বিষয় রয়েছে সেই বিষয় সম্পর্কিত অনুসন্ধান বা পরীক্ষণের মাধ্যমে নতুন নতুন জ্ঞানের সৃষ্টি করা এবং যোগাযোগকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া, নতুন নতুন বিষয়কে সামনে নিয়ে আসা। সেই গবেষণার জন্য আমাদের মডেল প্রয়োজন। মডেল থাকলে আমরা খুব সহজেই গবেষণা করতে পারি এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করতে পারি। তো এটা ছিল আমাদের আলোচনার ক্ষেত্রে দ্বিতীয় যে ফাংশনটি, সেটা। আমাদের যে তৃতীয় ফাংশনটি হচ্ছে আমাদের হাইপোথিসিস ফাংশন। হাইপোথিসিস মানে আমরা জানি যে ভবিষ্যৎবাণী করা। তো দেখা যাচ্ছে যে একটি মডেল দেখে আমরা কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারি। যেমন ধরো পদ্মা সেতুর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দেখে আমরা কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারি। যেমন এই পদ্মা সেতুটি হচ্ছে আমাদের দেশের হয়তো দীর্ঘতম সেতু। পদ্মা সেতু হচ্ছে অনেক শক্তিশালী একটা সেতু হবে, এবং বলা হচ্ছে যে এই সেতুর যে ডিউরেবিলিটি, সেটা মানে হয়তো 100 ইয়ার্সও চলতে পারবে, 100 ইয়ার্সও কেটে যেতে পারে। একইভাবে দেখো, আমরা যদি ভবিষ্যৎবাণী করি যে একটা ভালো যোগাযোগ কিভাবে হবে, আমরা যদি বলি যে আমরা যখন বাসের ভিতরে যোগাযোগ করছি, ধরো তোমরা একই বাসে আসছো, বাসের ভিতরে যখন যোগাযোগ করছি তখন কি হবে? আমরা বলছি যে আমরা হয়তো যে পিছনে বসে আছে, যে সামনে বসে আছে, এই দুইজন যদি কথা বলতে যাই তখন অনেক শব্দের কারণে হয়তো একজন আরেকজনের কথা শুনতে পাবে। তার মানে বাসের ভিতরে যদি বাস চলতে থাকে, তখন যদি আমরা যোগাযোগ করি, তাহলে কি হবে? আমাদের এই যোগাযোগটা ফলপ্রসূ হবে না। এখানে নয়েজ অনেক বেশি কাজ করবে, আমাদেরকে অনেক জোরে কথা বলতে হবে। বা বাসের ভিতর থেকে তুমি হয়তো বাসায় ফোন করেছো,
বা হচ্ছে আমাকে ফোন করেছো, তখন কি হবে, চারিপাশে নয়েজ থাকার কারণে আমরা বলতেই পারি যে নয়েজ থাকার কারণে আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি, কারণ চারিপাশে সেই নয়েজটাও তো ক্যাপচার হচ্ছে। ক্যাপচার হলে কি হবে, যে আমরা কথাগুলো ভালো শুনতে পারবো। তো এটা আমরা ভবিষ্যৎবাণীও করতে পারি যে বাস থেকে যদি আমি কথা বলি তাহলে আমার কথা ভালো শুনতে পাবে, আবার যদি আমি বাস থেকে নিচে নেমে একটু নির্জন জায়গায় গিয়ে কথা বলি তাহলে আমার কথা ভালোভাবে শোনা যাবে। সো এই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ, এবং এটা বলা হচ্ছে মডেলের অন্যতম একটা কাজ। মডেলটি দেখে আমরা বলতে পারবো যে এইখানে কথা বললে বা এই জায়গাটিতে যোগাযোগ করলে আমাদের কি ধরনের সমস্যা তৈরি হতে পারে বা কি ধরনের সুবিধা আমরা পেতে পারি। তো সেই জন্য বলা হয় যে যোগাযোগের যে মডেল, সেই মডেল দেখে আমরা বলতে পারবো যে আমাদের যোগাযোগটি কতটা ফলপ্রসূ হবে বা যোগাযোগটি কতটা ফলপ্রসূ হবে না, সেইটার সম্পর্কে আমরা অনেকটাই ধারণা পেতে পারি। সো একটা মডেল আমাদেরকে এই ধারণা দিতে পারে। যেমন আমাদের এখন যে যোগাযোগটা হচ্ছে সেটা কতটা ফলপ্রসূ হচ্ছে সেটা কিন্তু একটা মডেল দেখে আমরা বলতে পারবো। আমরা যদি বলি যে কারো নেটওয়ার্ক যদি দুর্বল থাকে তাহলে তার সাথে আমার যে যোগাযোগটা সেই যোগাযোগটা ভালো হবে না। আমার যারা রিসিভার তাদের কথা আমি শুনতে পারবো না, আবার আমার কথাও আমার রিসিভাররা শুনতে পাবে। তো সেটা আমি কিন্তু মডেল থেকেই সহজেই ব্যাখ্যা করতে পারি। সো এটা ছিল আমাদের যে হাইপোথিসিস ফাংশন, এটা হচ্ছে একটি মডেলের 3 নম্বর যে কাজটি সেটা। এবং আমাদের এই মডেলের যে 4টি কাজ, সেই কাজের কথা বলেছেন জর্জ গার্ডনার, উনি এটা ব্যাখ্যা করেছেন। এবং ওনার দৃষ্টিকোণ থেকে চতুর্থ যে ব্যাখ্যাটি, চতুর্থ ব্যাখ্যা বা আমরা বলতে পারি যে মডেলের চতুর্থ যে কাজ, সেই কাজটি নিয়ে আমরা বলতে পারি। চতুর্থ কাজটি ছিল মেজারমেন্ট ফাংশন। মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ করা। এখন বলা হচ্ছে যে এই চতুর্থ কাজটি যে সব মডেলেই সবসময় করতে পারবে সেটা নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা করা সম্ভব। যেমন ধরো আমার ডেটা, আমার যোগাযোগের ক্ষেত্রে আমরা হচ্ছে যদি ফাইবার অপটিক্স কেবল ইউজ করি তাহলে আমার ডেটার যে ট্রান্সমিশন সেটা কি পরিমাণ হবে, হ্যাঁ, কতটুকু ডেটা ট্রান্সফার হবে সেকেন্ডে, বা হচ্ছে কি পরিমাণ ডেটা হচ্ছে আমি রিসিভ করতে পারবো, সেটাও কিন্তু নির্ধারণ করা সম্ভব। এটা পরিমাপ করা যাবে ওই মডেল দিয়ে, যে আমার কেবলের ক্যাপাসিটি কেমন, আমার ইন্টারনেটের স্পিড কেমন, এই সব কিছু মিলিয়ে আমি কিন্তু সেটা পরিমাপ করতে পারবো। আবার ধরো আমার ভিডিওর যে রেজুলেশন, হ্যাঁ, আমার এই ভিডিও রেজুলেশনটাও কিন্তু পরিমাপ করা যায়, এটা করা সম্ভব। কিন্তু এটা করা সম্ভব নয় যে ধরো যখন আমরা কথা বলছি তখন আমাদের কথা বা আমাদের যোগাযোগটা আমরা মানে যদি পরিমাপ করতে চাই, সরাসরি যখন কথা বলছি, এটা কিন্তু সবসময় পরিমাণযোগ্য নয়। হয়তো আমরা নয়েজটা করতে পারবো যে এখানে ব্যাড সাউন্ড বা আমার কথার বাইরের যে সাউন্ডটা সেটা কতটুকু আসছে, সেটা অনেক সময় ওই যে নয়েজটাকে পরিমাপ করার যে যন্ত্র রয়েছে সেটা দিয়ে হয়তো করা সম্ভব। কিন্তু সবসময় সব মডেলই এই কাজটি করে না, সব মডেল দিয়ে এটা পরিমাপ করা যায় না। আবার অনেকগুলো মডেল আছে যে মডেল দিয়ে এটা করা সম্ভব। যেমন একটি বিল্ডিং তৈরি করার জন্য সেই বিল্ডিং এর উচ্চতা, তার পরিসর বা কতটুকু জায়গা নিয়ে বিল্ডিংটা তৈরি হচ্ছে, সেখানে কি দিয়ে তৈরি করা হবে, এই সব কিছু দিয়ে কিন্তু একটা মেজারমেন্ট করা যায়, একটা পরিমাপ করা যায় এই মডেল দেখে, যে এখানে কতটুকু ইট লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে, কতটুকু রড লাগবে, এগুলো কিন্তু ডিফাইন করা সম্ভব। তো অনেক সময় হচ্ছে সবসময় যেটা করা যাবে ভালো হচ্ছে সেটা নয়, কিন্তু অনেক সময় এই মডেল দেখেই আসলে আমরা নির্ধারণ করি যে জিনিসটা দেখতে কেমন হবে, সেখানে কি কি জিনিস থাকবে, কতটুকু পরিমাণে থাকবে, সেটা একটা মডেল দেখে আমরা নির্ধারণ করতে পারি। তো এটা ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা আজকে বেসিক্যালি 2টা বিষয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে মডেল কি, সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্টতা দেওয়ার চেষ্টা করেছি যে যোগাযোগের মডেল কি বা মডেল বলতে আমরা কি বুঝি। আর দ্বিতীয়টি হচ্ছে যে এই মডেল আমাদের আসলে কি কাজে লাগে বা মডেলের কাজ, সেক্ষেত্রে আমরা 4টি ফাংশনের কথা বলেছি এবং এই ফাংশনগুলোর কথা বিস্তারিত ব্যাখ্যা করেছেন বেসিক্যালি জর্জ গার্ডনার। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা, এবং পরবর্তী ক্লাসগুলো হবে আমাদের এই ক্লাসের কন্টিনিউশন। সেক্ষেত্রে আমরা যোগাযোগের যে মডেলগুলো দিয়েছেন আমাদের যোগাযোগবিদরা, সেই মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবগুলো মডেল হয়তো আমরা আলোচনা করতে পারবো না, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ যে মডেলগুলো রয়েছে তোমাদের জন্য জানা প্রয়োজন, সেগুলো নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ সকলকে খুব এত সময় ধরে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আর এখন আমি যেটা করব, তোমাদের যে প্রশ্ন বা কোশ্চেন, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব, আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা যে ক্ষেত্রে বুঝতে পারো নাই, যে বিষয়গুলো বুঝতে পারো নাই, সেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব।